হৃদমায়ার প্রেম গাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। পাঠ 4। হাতে প্রেমপত্র নিয়ে হাঁটছি, সাথে ফ্রিতে 2টো লাল গোলাপও আছে। এগুলো কিছুক্ষণ আগে আমাদের কোচিনের এক সিনিয়র ভাই দিয়েছে। সে বরাবরই আমাকে প্রেম নিবেদন করে যাচ্ছিল বিগত 1 মাস ধরে। আমি তার ডাকে সাড়া দিইনি কখনো। সাড়া না দেওয়ার পেছনে যথেষ্ট কারণও ছিল। আমি বিবাহিত মেয়ে, আর বিবাহিত মেয়েদের যেমন প্রেম ভালোবাসা মানায় না, ঠিক তেমনই মানায় না তাদের হাতে প্রেমপত্র, সেটাও। কিন্তু এই কথাটা কিভাবে বোঝাবো গর্দভ ছেলেদের? বিগত 1 মাস ধরে কোচিনের ভাইয়াটি আমাকে এটা সেটা বলে জ্বালাতন করতো এতদিন, কিন্তু আজ তো সরাসরি ফুল চিঠি দিয়ে বসলো এক সিনিয়র আপুকে দিয়ে। আমি প্রথমে নেইনি, পরে আমার অনুপস্থিতিতে এসব আমার ব্যাগে রেখে গেছে, সেটা আমি এইমাত্রই ব্যাগ খুলে বুঝতে পারলাম। সকালে কোচিং ক্লাস শেষ করে কলেজে যাওয়ার পথে আইসক্রিম খেতে ব্যাগ থেকে টাকা বের করতে গিয়ে চিঠি আর ফুলগুলো পেলাম। সে থেকেই এইগুলো আমার হাতে। আর জুই, সে তো এক ঝুড়ি প্রশ্ন খুলে বসে আছে আমার সম্মুখে, 2 হাতে আইসক্রিম নিয়ে। হাতে চিঠি আর ফুলের দিকে তাকিয়ে হতাশায় দীর্ঘশ্বাস ফেলে কাঁধের কলেজ ব্যাগটা চাপালাম। অন্য খালি হাতটা দিয়ে দোকানে বিল পরিশোধ করে চট করেই জুই থেকে কোন আইসক্রিমটা নিয়ে নিলাম। বিনা বাঁক বয়ে সামনের দিকে ঘুরে যেতেই জুইও দ্রুত পা চালায় আমার সাথে। আমি এক হাতে ফুল আর চিঠি নিয়েই আইসক্রিমের প্যাকেট ছিঁড়ে মুখে আইসক্রিম তুলতেই পাশ থেকে ক্ষিপ্ত হলো জুই, নিজের করা প্রশ্নের উত্তর না পেয়ে। চেতন গলায় বলল, এই অসভ্য মাইয়া, বলবি কিছু? তোরে এসব কে দিছে? তুই কি লুকায়া প্রেম করছিস? জুয়ের কথায় রাগ হলো না, বরং হতাশায় বুক ভরা হলো আরো। অনেক ইচ্ছা ছিল কলেজে উঠে লুকিয়ে একটা প্রেম করব, কিন্তু আমার স্বপ্নে মাটি চাপা পড়ে গেল আধার রাতের হঠাৎ বিয়েতে। হয়তো আমার বিয়ে না হলে আজ এই চিঠি আর গোলাপ ফুল পেয়ে চিন্তা ভাবনা করতাম সিনিয়র ভাইয়ের সাথে প্রেমটা করব কিনা। কিন্তু হায় আমার অসহায়ত্ব। নাম দাম কিছু জানি না এমন এক ব্যক্তির সাথে আমার বিয়ে হলো, তার জন্য আমার কাছে দুনিয়ার সকল পুরুষই হারাম হয়ে আছে, অথচ হালাল পুরুষের চেহারাটা অবধি মনে নেই। হায় হায়। গায়ে কলেজের সাদা ড্রেস, রাস্তায় ফুটপাত ধরে হাঁটতে হাতে ফুল আর চিঠির দিকে তাকিয়ে হতাশ গলায় জুয়ের প্রশ্নের উত্তর দিয়ে বললাম, প্রেম করার ভাগ্য আমার নাই। আমার জন্য প্রেমটা হারাম হয়ে আছে এক অচেনা হালাল পুরুষের জন্য। আমার ভারী কথাগুলো হয়তো জুয়ের মস্তিষ্ক ক্যাচ করতে পারল না। কি বলেছি সেটা নিয়ে বোঝার কথাও না। আমার হঠাৎ বিয়ে তো আজও লুকায়িত জুয়ের কাছ থেকে, তাইও বুঝবে কি আমি কি বলছি। কি বলিস আবোল তাবোল? ঠিক করে বল, এসব কে দিয়েছে? সত্যি করে বল ঋতু, তুই কি প্রেম করছিস কারোর সাথে? না, তাহলে? আর কথা ঘোরালাম না, সোজাসাপটা উত্তরে হাঁটতে হাঁটতে বললাম, রিফাত ভাইয়া দিয়েছে এসব। আমি নিতে চাইনি, তাই তার এক মেয়ে ফ্রেন্ডকে দিয়ে আমার ব্যাগে রাখিয়েছে। এখন টাকা বের করতে গিয়ে মাত্রই দেখলাম। আমার কথায় খানিকটা চমকে ওঠার মতোই করেই অধৈর্য গলায় জুই বলল, রিফাত ভাইয়া দিয়েছে মানে? কাশেম স্যারের ছেলে সুন্দরী রিফাত ভাইয়ার কথা বলছিস তুই? জুয়ের হালকা পাতলা উত্তেজনার সম্মতি দিয়ে বললাম, ও মাই গড, সিরিয়াসলি ঋতু? কোচিনের সবচেয়ে হ্যান্ডসাম রিফাত ভাই তোকে পছন্দ করে? রিয়েলি? ঋতু,
কি ওনার প্রপোজাল অ্যাকসেপ্ট করবি? দায়সারা উত্তরে বললাম, না। কেন? এমনি, ওনাকে আমার পছন্দ না তাই। কি বলিস? এত সুন্দর ছেলেকে তুই না করিস কেন? সুন্দর ছেলে বলে না করিস? বেশি সুন্দর ছেলে পেলে আমার হজম হয় না। সুন্দর ছেলে মানে সে নিজেকে আমার থেকে বেশি দাম দিবে সুন্দর বলে। তাই আমি আমার থেকে অসুন্দর ছেলেই বিয়ে করব। তারা যেমন নিজেকে নিয়ে অহংকার করতে পারবে না, বরং সারাক্ষণ আমাকে নিয়ে ভাববে এবং বউ বউ করে শুধু আমার ভালোবেসে যাবে ব্যাস। ও আচ্ছা, এত গভীরে তোর চিন্তা ভাবনা। ওকে, নাইস চিন্তা ভাবনা। তার মানে তুই কালো বেটে আর বয়স্ক ভুঁড়িওয়ালা লোককে বিয়ে করবি, এই তো? সুন্দরী বউ বলে যে তোকে সারাক্ষণ আদর করবে এমনটা তো তোর চাওয়া, তাই না? যা, অতি শীঘ্রই পেয়ে যাবি তোর বয়স্ক ভুঁড়িওয়ালা কালো বেটে করে জামাইয়ের দোয়া দিলাম। জুয়ের কথায় নাক মুখ কুঁচকে তাকালাম আমি। মেয়েটা সবসময় 2 লাইন বেশি বুঝে কথা বলে। এই মাইয়া আমারে দোয়া দিছে নাকি বদদোয়া? রেগে ওই দিকে তাকিয়ে কটমট করে বলি, তোরে বলছি আমি বেটে বয়স্ক ভুঁড়িওয়ালা লোক বিয়ে করব? তুই জানিস আমার জামাই কত লম্বা? আমি তার কাঁধে সমান হয় এত লম্বা সে। 2 হাত ছড়িয়ে দেখিয়ে বললাম, আর তার প্রশস্ত বডি। আসছে আমার জামাই ভুঁড়িওয়ালা বলতে। আমার জামাইয়ের ভুঁড়ি বলতে কিছুই নাই। সো নিজের চিন্তা কর। তোর বদদোয়া আবার তোর উপরেই না পড়ে, যা হাবিস মাইয়া। আমার এত বড় জামাইয়ের বেটে বলতে আসছে তার ফাজিল শালি। যা তুই। কথাগুলো বলতে বলতে থেমে যায়। মুখ ফসকে কোথায় ভুলটা করে ফেললাম বুঝতেই হাতের ফুল, চিঠি আর আইসক্রিম নিয়ে চমকে উঠি উদ্বিগ্নতায়। আল্লাহ, আমি এবার শেষ বলে মৃদু স্বরে চিৎকার করে 2 হাতে মুখ চেপে ধরলাম ভয়ে। জুই যে মানুষ, আমাকে আস্ত রাখবে না আর। আমার পেট থেকে একটা একটা করে কথা বের করে ছাড়বে। আমি ভয়ে তাড়নায় উত্তেজিত ভঙ্গিতে হতবাক জুইকে ফেলে হঠাৎ থেকেই দৌড় মারলাম জুয়ের থেকে পালিয়ে বাঁচতে। কয়েক সেকেন্ড দৌড়াতেই কানে আসলো জুয়ের রাগান্বিত স্বর আমার পেছন। রেগেমেগে ফায়ার হয়ে আমাকে ডাকছে আর বলছে, আমার জামাই কোত্থেকে আসলো সেটা বল। সেটা বলে যেতে, নয়তো আজ আমাকে আস্ত ছাড়বে না। দৌড়ানি থামাইনি। ভয়ে তাড়নায় দৌড়াতে থাকলাম শুধু। মুখ ফসকে এত বড় ভুলটা কিভাবে করলাম আমি? এবার যদি জুই সবাইকে বলে দেয় তো নিশ্চয় আমাকে সবাই মেরে ফেলবে। আব্বুর কানে গেলে আমি শেষ, রক্ষা নাই। আল্লাহ তুমি সহায় হও। মনে মনে আল্লাহর নাম নিয়েই দৌড়াচ্ছিলাম। আগামীতে কি হবে সেটা ভেবে ভয়ে টান উত্তেজনায় বর্তমানে অবস্থাটাও ভুলে গেছি। এক মুহূর্তের জন্য ভুলে গেছি আমি কলেজ ড্রেসে রাস্তায় দৌড়াচ্ছি। আসলে মানুষ মনে যখন ভয় বাসা বাঁধে তখন তার মস্তিষ্ক নাকি অচল হয়ে যায়। আমার ক্ষেত্রেও তাই হয়েছে।
ভয় এতটাই ছিল যে বর্তমান অবস্থানের কথা ভুলে হুমড়ি খেয়ে পড়লাম কারো গায়ে। আমার হঠাৎ ধাক্কায় লোকটাও খেল হারিয়ে গড়াগড়ি করে দুইজনের চটপটা রাস্তায় পড়লাম। বলতে গেলে ফ্রিতে ছোটখাটো বাংলা সিনেমার সিন হয়ে গেল। আমি নিচে, সে উপরে। আহ, কি দৃশ্য! তবে আমার কাছে বেশ রোমান্টিক না হলেও সামনের মানুষটা রেগে যাওয়ার মতোই যথেষ্ট মজাদার ছিল সিনটা। হয়েছিল তাই। লোকটা আমার ওপরে রেগেমেগে ফায়ার হয়ে গিয়েছিল। হুমকি ধামকি সবকিছু দিয়ে বসেছিল, তবে সেটা চাপা স্বরে। পাবলিক প্লেস বলে সেই যাত্রায় বেঁচে গিয়েছিলাম আর কি। হা হা হা। আমার স্টুপিড কাণ্ডগুলো। আচ্ছা, যাই হোক, এবার আসি মূল কথায়। জুয়ের ভয়ে তখন উত্তেজিত ভঙ্গিতে দৌড়াতে গুটি কয়েক মিনিটের মধ্যেই হঠাৎ করে সেই লোকটার সাথে ধাক্কা খেয়ে বসি। আসলে ধাক্কা বললে ভুল হবে, আমি দৌড়াতে লোকটার পিঠের ওপর পড়ে যাই, যার জন্য লোকটার গায়ে তৎক্ষণাৎ লেপটিয়ে যায় আমার অর্ধ খাওয়া আইসক্রিম। এতটুকুতেই আমার সিন শেষ হয়নি। তারপর যেটা হয়েছিল সেটা আরো করুণ দশা। লোকটার পিঠে ধাক্কা লেগে পড়ে গিয়ে নিজেকে বাঁচাতে তৎক্ষণাৎ শক্ত মুঠোয় পিছন থেকে লোকটার কলার আঁকড়ে ধরতে চাইলে ঘটে হিতে বিপরীত। লোকটার পিছনের কাপড়টা ছিঁড়ে ফুঁড়ে লোকটাকে সহ ঠাস রাস্তায় গড়াগড়ি করে পড়ে গেলাম। তখনই নিচে পড়ে কোনোয়ে আর কোমরে ব্যথা পেয়ে মা গো বলে মৃদু চিৎকারে পাশে তাকাতেই দেখলাম একটা দামি আইফোন আমার হাতের কাছে রাস্তায় পড়ে গড়াগড়ি খাচ্ছে। মোবাইলে ডিসপ্লের যা অবস্থা, এই ফোনে ইহকালে ঠিক হবে বলে আর মনে হচ্ছে না। ছোট মাথায় তখনই প্রশ্ন আসলো, এত দামি ফোন কে এভাবে ভেঙে রাস্তায় ফেলে গেল? ইস, ফোনটা দেখতে কি নতুন! এত ভালো ফোন কেউ ভাঙে? এই ফোনের মালিক নিশ্চয় উগ্রবাদী পাষাণ বড়লোক হবে। টাকার গরমে রাস্তায় দামি ফোন ভেঙে চলে গেছে। ছ্যা, এই জাতি সভ্য হবার নয়। এক মুহূর্তের জন্য নিজের ব্যথা ভুলে ফোনের দিকে তাকিয়ে আনমনেই বলে উঠলাম, আহারে, এত দামি আইফোনটা কোন পাষাণে ভেঙেছে আল্লাহ জানে। মানুষ বড়লোক হলে যা হয় আর কি, টাকা দাম নাই এদের কাছে। এসব জাতির টাকা পয়সা দখল করে সরকার নেয়। সরকার কেন দখল করে সরকার কেন এসব জাতির টাকা পয়সা দখল করে সরকার কেন যে বাংলাদেশ বর্ডার পার করে দেয় না আল্লাহ জানে। রোহিঙ্গা হয়ে পরের দেশে ঘুরলে বুঝতে পারবে টাকার মায়া। কথাটা বলে হাতটা বাড়িয়ে ফোনটা তুলতে গেলে বুঝলাম আমার হাত কোথাও আটকিয়ে আছে। হাত নড়াতে গিয়ে রাস্তার সাথে ঘষা লাগতেই ব্যথা করে উপর দিকে তাকাতেই আটকে উঠলাম মুহূর্তে। আল্লাহ, আমি শেষ। এতক্ষণ যাবৎ ভুলে যাওয়া ঘটনাগুলো একে একে মনে পড়ল। আমি কাউকে নিয়ে রাস্তায় পড়েছিলাম, ভয়ে আটকে সিটিয়ে গিয়েছি। লোকটার শক্ত মুখপান এক পলক দেখে মুহূর্তেই ঘাড় ঘুরিয়ে তাকালাম ভাঙা ফোনটার দিকে। যা বোঝার তখনই বুঝে গেলাম।
এই ফোনটা ভাঙার আসামি অন্য কেউ না, আমি নিজেই। তখন আমার হঠাৎ ধাক্কা লাগায় লোকটির ফোন কান থেকে নিচে পড়ে ভেঙে গেছে। নিজের ভুলে এবার বেশ জোরে সোরে কান্না পেল আমার ভয়ে। এত দামি আইফোন ভেঙে কি যে করব ভেবে না পেয়ে এক মুহূর্তের জন্য ইচ্ছা হলো হাত পা ছড়িয়ে রাস্তায় বসে কান্না করি। বহুত কষ্ট নিজের কান্না আটকে রেখে আইফোন থেকে দৃষ্টি সরিয়ে আবার মাথা তুলে অপরাধীর চোখে লোকটার দিকে তাকাতেই আতঙ্কে চমকে উঠলাম ক্রোধিত ওই রক্তিম চোখ জোড়া দেখে। তখনই আমার খেয়াল হলো, আরে লোকটা তো আমার পরিচিত। সর্বনাশ! ফোন ভাঙার জন্য আর কোনো লোক পেলাম না। সোজা কলেজের ভিপির ছেলে রিদ খানের ফোনটাই ভাঙতে হলো আমায়। আমি শেষ। আতঙ্কে যখন বুক ঠকঠক করছিল ভয়ে, তখনই আমার ভয়টা বাড়িয়ে দিয়ে রিদ খানের চাপা গর্জনে হোয়াট দি হেল! আমার ওপর থেকে উঠে দাঁড়াতে গিয়ে যখন ওনার পাঞ্জাবিতে টান খেলো, তখনই চাপা গর্জনে এই কথাটা বলে। উনি তখনও আমার দিকে ঝুঁকে রয়েছে, কারণ ওনার পাঞ্জাবির একাংশ ছিঁড়ে আমার হাতে মুঠোয়। আমি আতঙ্কিত চোখে ওনার দৃষ্টি অনুসরণ করে আমার হাতের দিকে তাকাতেই বুঝলাম ওনার গর্জন ছাড়ার কারণটা। অসহায়ত্ব আর বুকে ধরফরে এবার সত্যি সত্যি আমার হাত ছড়িয়ে ছিটিয়ে ভ্যা করে কাঁদতে ইচ্ছা করলো। অবশেষে নিজেকে দমিয়ে রাখতে পারলাম না। রাস্তায় ওই অবস্থায় শুয়ে থেকে 2 হাত মুখ ঢেকে অতিরিক্ত ভয়ে কেঁদে উঠলাম। লোকটার ফোনটা ভেঙে কান্না আটকাতে পারলাম না। পারলেও যখন দেখলাম লোকটার পিঠে কলার থেকে কোমর অবধি সাদা পাঞ্জাবিটা ছিঁড়ে আমার হাতে ধরে আছি, তখন কি আর কান্না থামানো যায়? এত বড় ভুল ভুল নয়, দোষ, ঘোর অপরাধ। এত বড় অপরাধ করেও কি স্বাভাবিক থাকা যায়? না, যায় না। আমার তো এই মুহূর্তে ইচ্ছা করছে কাঁদতে কাঁদতে একটা সাগর বানিয়ে ফেলতে। সেই সাগরের পানিতে রিদ নামক লোকটাকে ভাসিয়ে দূরে কোথাও পাঠিয়ে দেই, যাতে আমি বেঁচে যাই। আমার কান্নার মধ্যে লোকটা উঠে দাঁড়ালো। আমি তখন কেঁদে যাচ্ছিলাম, তবে আঙ্গুলের ফাঁক দিয়ে লোকটাকে দেখছিলাম কি করে। লোকটার গায়ে সাদা পাঞ্জাবি ঝেড়ে উঠে রাগে কটকট করে ঘাড় বাঁকিয়ে নিজের পিঠ দেখতে চাইল। অল্প একটু দেখেই বুঝতে পারলো ওনার পাঞ্জাবি শেষ। তাই চাপার আগে কটমট করে চিবিয়ে বলল, নাটক শেষ হলে উঠে দাঁড়ান, নয়তো গাড়ির চাকার সাথে বেঁধে সোজা থানায় নিয়ে যাব। এলাকার থানাও আমার, পুলিশ আমার। শুধু আসামি হয়ে সারা জীবন পচে মরতে হবে আপনাকে। হাড় হিম করা হুমকিতে কেঁপে উঠলাম আমি। সর্বনাশ! থানার পুলিশ করলে আমি শেষ। আমার আব্বু আস্ত রাখবে না আমাকে ভেবে তৎক্ষণাৎ উঠে বসলাম ভেজা চোখে। আস্তে ধীরে উঠে দাঁড়ালাম অপরাধীর মতো মাথা নত করে। কান্না ভাঙা গলায় মিনমিন করে বললাম, সরি স্যার, ভুল হয়ে গেছে, মাফ করে দিন। ওনার উত্তর না পেয়ে অপরাধীর চোখে তুলে তাকাতেই চোখাচোখি হলো দুইজনের। উনি কেমন কপাল কুঁচকে তাকিয়ে আছেন আমার দিকে। দৃষ্টিতে শীতলতা নেই, খানিকটা রাগ আছে, তবে বেশটা বিরক্তি প্রকাশ।
আমি ভয়ে কাঁচুমাচু করে এদিক সেদিক তাকিয়ে আবারও পালাবার রাস্তা খুঁজছিলাম। তখনই আমার পায়ের কাছে কিছু আভাস পেয়ে নিচে তাকাতে দেখলাম উনি ঝুঁকে রাস্তা থেকে কিছু তুলছেন। প্রথমে ভাবলাম হয়তো আমার বইয়ের ব্যাগ তুলে দিবে আমায়, কিন্তু না, উনি আমার ধারণা মিথ্যা করে যখন আমার পায়ের কাছ থেকে রিফাত ভাইয়ের দেওয়া প্রেম চিঠি আর গোলাপ ফুল তুলে নিজের হাতে নিল, তখনই ভয়ে চমকে উঠলাম। আল্লাহ, উনি আমার চিঠি হাতে নিয়েছেন কেন? লজ্জায় অস্থির বোধ করতেই উনি উঠে দাঁড়ায় হাতে চিঠি আর ফুল নেই। উল্টে পাল্টে চিঠির খামটা আর গোলাপ দুটো দেখে আমার দিকে তাকিয়ে কপাল কুঁচকে প্রশ্ন করে বলল, লাভ লেটার? আমি আস্তে আছড়ে পড়ছিলাম বারবার। কিছু বলার মতো গলা দিয়ে কথা বের হচ্ছিল না। গলা ভীষণ কাঁপছিল। হঠাৎ করে বড্ড পানি তৃষ্ণা অনুভব করলাম। বুঝলাম আমি ওনাকে ভয় থেকে ভীষণ লজ্জা পাচ্ছি। তাই হুট করে হাত বাড়িয়ে ছোঁ মেরে ওনার হাত থেকে চিঠি নিতে চাইলে নিতে পারলাম না, কারণ উনি আমার থেকে আরো এক ধাপ এগিয়ে তৎক্ষণাৎ চিঠিটা মাথার উপরে তুলে ফেললেন। আমি অস্থির বোধ করে জড়তার গলায় হাঁসফাঁস করে বললাম, এটা দিন আমাকে। কেন? ওটা আমার ছিল। আমার ছিল বলতে এখন নেই। ছিল শব্দটা অতীতে চলে গেছে, বর্তমানে এটা আমার। আমি যেহেতু রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছি, এটা আমার। লোকটা অদ্ভুত কথায় বোকার মতন তাকিয়ে রইলাম। কি বলে এসব? আমার চিঠি ওনার কি করে হয় আবার? রিফাত ভাইয়ার সাথে উনি কি প্রেম করবে? ছেলে হয়ে ছেলের সাথে প্রেম? তখনই উনি গম্ভীর গলায় বলে উঠলেন, আউট। বিষণ্ণে বলে উঠলাম, মানে? আমার কথায় হেলদোল হলো না ওনার। গোলাপ দুটো ঢিল মেরে ফুটপাতের ড্রেনে ফেলে হাতের চিঠিটাও মুষ্টিতে দলা মুচড়া করে ড্রেনে ফেলে দিয়ে আমার দিকে তাকালেন। হাতের ঘড়িটা এক পলক দেখে দায়সারা উত্তরে বললেন, এই শেষ। নেক্সট টাইম আমার চোখের সামনে পড়া নিষেধ। কথা অমান্য হলে জীবনও শেষ। মানে এটা কোনো কথা? কেউ কি কারোর সামনে ইচ্ছা করে যায় নাকি? আমি কি এখন ইচ্ছাকৃত কিছু ঘটিয়েছি ওনার সাথে? সবকিছুই অনাকাঙ্ক্ষিত। এর জন্য উনি আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন? আমার মতো অপরিচিত মেয়ের সাথে ওনার কিসের শত্রুতা? আমি প্রথম দিন থেকেই কেন বাজে আচরণ করছেন, এখন আবার মারার হুমকি দিচ্ছেন? আচ্ছা, লোকটা সন্ত্রাসী নয় তো? হতে পারে। হু নোস। যদি দেখা হয় তো? আমার হঠাৎ প্রশ্নে ওনার মধ্যে হালকা পরিবর্তন ঘটল। এক কদম এগিয়ে এসে আমার দিকে হালকা ঝুঁকে ওনার 2 আঙ্গুল বন্দুকের মতন করে তাক করল আমার গলার ওপর ও থুতনির নিচ। বেশ সিরিয়াস গলায় বললেন, কথার অবাধ্য হলে গুলি করে কোথায় কবর দেব নিজেও জানি না। অপরিচিত কাউকে যে এমনভাবে হুমকি দেওয়া যায় আমার জানা ছিল না। আমি অপরিচিত হলেও যদি আমার সাথে এমন ব্যবহার করে, তাহলে পরিচিত মানুষের সাথে কি করে উনি আল্লাহ জানেন। এমন উগ্রবাদী টেরা লোকটার গার্লফ্রেন্ডগুলো টিকে তো?
কথায় যেন চটে গেলেন উনি। তিথির মেজাজে চিবিয়ে বললেন, জ্ঞান দিতে বলেছি? আপনার আপনার শুকরিয়া আদায় করা দরকার। আপনি আমার পরিচিত। আপনার শুকরিয়া আদায় করা দরকার। আপনি আমার পরিচিত কেউ নন। সেই ডানা পাখিগুলো কবেই ছাঁটাই হয়ে যেত আমার হাতে। নাও আউট। লোকটা রাগান্বিত মেজাজে ভয়ে সিটিয়ে গেলাম আমি। কি সাংঘাতিক লাগে লোকটার রেগে গেলে। আর কিছু বলার সাহস পেলাম। ব্যাগ নিয়ে যে বেগে দৌড়ে এসেছিলাম সেই বেগেই দৌড়ে পালিয়ে গেলাম। জীবনে বেঁচে থাকলে সাবধানে কখনো লোকটার সম্মুখীন হব না। অসভ্য নেতা। মায়া যেতেই হৃদে বিরক্তির চোখ তুলে নিজের ভাঙা ফোনের দিকে তাকালো। জরুরি ভিত্তিতে চট্টগ্রামে এসেছিল দাদার বাড়িতে, কিন্তু মাঝে গাড়ির টায়ার পাংচার হওয়ায় বডিগার্ড পাঠিয়েছে গাড়ির টায়ার চেঞ্জ করতে। এর মধ্যেই ফোন আলাপ করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু হঠাৎ করে মায়ার আগমনে ফোনটাও ভেঙে গেল। এমন না সে ফোন ভাঙার রিয়েক্ট করতো না, অবশ্যই করতো, কিন্তু চোখের সামনে মায়াকে দেখে তার রিয়াকশনটা উল্টো দিকে চলে যায়। মেয়েটা দেখলে কেন যেন তার বড্ড পরিচিত লাগে। হারিয়ে যাওয়া বউটার কথাও মনে পড়ে। আজ বিগত দেড় বছরের ওপর হয়েছে তার হঠাৎ বিয়ের সময়কাল। এতদিনে তার তেমন একটা বিয়েটা সম্পর্কে জানার ইচ্ছা হয়নি, কিন্তু সেই দিনকাল কলেজে ফাংশনে মেয়েটাকে দেখে তার হারিয়ে যাওয়া বউটার কথা মনে পড়ল ভীষণ করে। বিশেষ করে মেয়েটার গলার স্বরটা তার বেশ পরিচিত লাগলো। হ্যাঁ, সেই দিন ঝড়ে রাতে অ্যাক্সিডেন্টে তার হুঁশ তেমন ছিল না, যার জন্য সাহায্যকারী মেয়েটার মুখ স্পষ্ট দেখতে পায়নি সে। ঝাপসা ছিল মুখটা, কিন্তু মেয়েটার কণ্ঠটা আজও তার কাছে স্পষ্ট। তারপর কাজী সাহেবের দেওয়া কাবিননামায় দেখেছিল সে তার বউয়ের নামটা রিক্তা ইসলাম মায়া, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। বাস, এতটাই দেখেছিল। তার বউয়ের সম্পর্কে আর কিছু জানে না সে, জানার ইচ্ছাও নেই। কিন্তু সেই দিন ফাংশনে এই ইসরাত নামক মেয়েটার মুখে ব্রাহ্মণবাড়িয়া শব্দটি শুনেই চোখ তুলে তাকিয়েছিল সে। দেখেছিল মেয়েটাকে, বেশ পরিচিত মনে হয়েছিল মুখটা। সে প্রথমে সন্দেহ করেছিল মেয়েটার তার বউ হতে পারে ভেবে। এজন্যই মূলত ফাংশন শেষে দ্বিতীয়বার সাক্ষাতে সে মেয়েটার নাম জিজ্ঞাসা করেছিল, কিন্তু মেয়েটার নাম ইসরাত জাহান বলায় তার সন্দেহ দূর হয়ে যায়। বুঝতে পারে এই মেয়েটি তার হারিয়ে যাওয়া বউ নয়, কিন্তু তারপরও কেন জানি মেয়েটাকে দেখলেই তার রাগ হয়। তাও জানে না সে কি আশায় ছিল এই মেয়েটাই তার পালিয়ে যাওয়া বউটা হতে পারে। এজন্য হয়তো, যদিও মেয়েটা তার পালিয়ে যাওয়া বউ হতো তাহলেও বা কি, বউকে দিয়ে তার কি দরকার? কোনো দরকার নেই। বিয়েটা সে মানে না। এমন হঠাৎ বিয়ের ভিত্তি নেই তার কাছে। সেখানে এই বেয়াদব মেয়েটাকে তো বউ হিসেবে আরও দরকার নেই। নিজের চিন্তাভাবনায় হৃদ নিজেকে ফোড়ন কাটল তৎক্ষণাৎ।
নিজের ভাবনায় নিজের বিরোধিতা করলো। না, এই বেয়াদব মেয়েটাকে তার বউ হিসেবে নিজের জন্য দরকার নেই, না হলেও অন্তত আজকে একটা থাপ্পড় মারার জন্য হলেও মেয়েটাকে তার বউ হওয়া দরকার ছিল। রাস্তায় দৌড়াদৌড়ি করে প্রেম চিঠি নিয়ে ঘুরে বেড়ানো বের করত, মাথা তুলে আছড়ি যদি দম না বের করতো তাহলে তার রাগটা কিছুটা কমতো। বেয়াদব নারী। হৃদের চিন্তাভাবনার মাঝখানে গাড়ি এসে থামলো। আসিফ গাড়ি থেকে নেমে দ্রুত পেছনের দরজা খুলে দিতেই হৃদ গম্ভীর মুখে উঠে বসলো গাড়িতে। ড্রাইভারের সাথে আসিফের সামনে বসতে গাড়ি চলতে শুরু করলো আরাফ খানের বাড়ির উদ্দেশ্যে। হৃদ গা এলিয়ে সিটে বসেই সামনে থেকে আসিফ প্রশ্ন করলো, ভাই আপনার পাঞ্জাবি ছিল কিভাবে? কিছুক্ষণ আগে তো ভালোই ছিল। হৃদ আসিফের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে উঠে বসলো। আসিফের প্রশ্ন সরাসরি উত্তর না দিয়ে নিজের বাক্যে বলল, তোর একটা অ্যাক্সিডেন্টের কথা মনে আছে? 2017 সালে চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার সময় নরসিংদী জেলায় হয়েছিল সেটা। হৃদের কথায় আসিফ তৎক্ষণাৎ সম্মতি দিয়ে বলে উঠল, জি ভাই, মনে আছে। আসিফের সম্মতিতে হৃদ পুনরায় সিটে গা এলিয়ে দিতে বলল, বুঝেছিস আসিফ, আমার একটা বিয়ে হয়েছিল সেই রাতে। বলতে গেলে অনাকাঙ্ক্ষিত বিয়ে। আমাকে সাহায্য করা মেয়েটাই আমার বউ। অসুস্থতার জন্য বউটার ফেসও দেখা হয়নি, নাম পরিচয়ও কিছু জানি না, শুধু বউটার কণ্ঠ একটু মনে আছে। এখন মনে হচ্ছে তোর ভাবিকে একটু দেখার জন্য হলেও তার খোঁজ করা দরকার, যাতে তোর পলাতক ভাবির খোঁজ করত। অনেক তো হলো তার লুকোচুরি বেড়ানো, এবার না হয় স্বামীর মুখ দর্শন করবে। হতবাক আসিফ চোখ দুটো বড় বড় করে তাকিয়ে থাকলো হৃদ খানের দিকে। হৃদ ভাই বিয়ে করেছে? কই, সে তো জানে না, তাকে বলেনি এতদিন। এত বড় সত্যি কথা যদি কোনো কারণে খান পরিবারের কানে যায় তাহলে তোলপাড় হয়ে যাবে। সর্বনাশের কাণ্ড ঘটিয়ে বসবে এক একজন। তাছাড়া হৃদ খানের মতো মানুষ শুধু বউয়ের মুখ দেখার জন্য এতদিন পর খোঁজ করবে এমনটা নয়। নিশ্চিত কিছু তো একটা মনে আছে। আসিফ জি ভাই বলে সম্মতি দিয়ে সামনে ঘুরে গেল। আর হৃদকে আর কিছু বলার সাহস পেল না, কারণ হৃদের পার্সোনাল বিষয়ে প্রশ্ন করা একদমই পছন্দ না। হৃদ নিজ থেকে যতটুকু বলবে ততটুকুই সবার শুনতে পাবে, এটাই এর বেশি প্রশ্ন করা নিষেধ। দুঃখিত আজকের ভিডিওতে এরকম হওয়ার কারণ, আসলে আমাদের এদিকে খুবই জোরে বৃষ্টি হচ্ছে আর আমার কাছে সেরকম কোনো সেটআপ নাই, তো সে কারণেই হয়তোবা সমস্যা হতে পারে। আর আমরা দন্তে স ব্যবহার করি এসেছি গিয়েছি এটাতে, কিন্তু এখানে ছ দেওয়া আছে এর জন্য, আর ইংলিশগুলো বাংলাতে লেখা আছে। এই বিশেষ কারণের জন্য পড়তে একটু সমস্যা হচ্ছে। আশা করি এই সময় ক্ষমা করবেন আমাকে আমার ভুলের কারণে। ধন্যবাদ।